ওদের শোনো, ওখানে বলা আছে একটা তার ইউনিটি দিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করুন তো রেডিও তারটা দিয়েছেন? ওখানে জিজ্ঞেস হ্যাঁ, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন।
পারে না। বিদেশি সরকারের শাসন অধীনে বিদেশি অনুকরণে যে শিক্ষার ব্যবস্থা তখন হয়েছিল, জাতীয়তাবাদের সেটা পরিপন্থী। তাই এত দেরি হলো ভারতের ন্যাশনাল সেন্টিমেন্টে নিয়ে আসা। 1906 সালে যখন কলকাতায় কংগ্রেসের সভা হয়েছিল, তখনই একটা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল। নিবেদিতা বললেন, ভারতের বর্তমান শিক্ষাকে আমরা যে শুধু জাতীয় করব তাই নয়, জাতি গঠনের উপযুক্ত তাকে হতে হবে। তা না হলে পৃথা জানতেন নিবেদিতা যে তাঁকে স্বামীজি ডেকে নিয়ে এসেছেন মেয়েদের শিক্ষার জন্য ভারতে। তিনি স্বামীজির সামনে একদিন আলোচনা করতে চাইলেন। তার পরিকল্পনাটা স্বামীজি জিজ্ঞেস করলেন। উনি বললেন, উনি ভেবেছিলেন স্বামীজি সেটা কিছু সংশোধন করবেন, উনি নিজেও কিছু তাতে তার কি মত যোগ করবেন। স্বামীজি বললেন, না, তুমি স্বাধীনভাবে এগিয়ে চলো, স্বাধীনভাবে তোমার কাজ করো। আমি এখন ক্রমশ মৃত্যুর নিকটবর্তী হচ্ছি, তোমার কাজ তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে করতে থাকো। নিবেদিতা সেই মতো নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেটা যে সাধারণ স্কুল ছিল না তা আমরা পরে জানব। উনি মাকে দিয়ে সেদিন উদ্বোধন করেছিলেন গলির গলি সেই 16 নম্বর 17 নম্বর ঘোষপাড়া লেনের ছোট্ট বাড়িতে। তারপরে দেখছি তিনি যেমনটি চেয়েছিলেন, ওর যা মনে হয়েছিল ভারতীয় ছাত্রীদের জন্য প্রয়োজন, উনি বললেন, এটা তো শিক্ষা মানে বিদ্যা মন্দির। এখানে ভারতবর্ষে যেমন ছেলে মেয়েরা বিদ্যার্থীরা গৃহে প্রবেশ করত নগ্ন পদে, তেমনই যেতে হবে, খালি পায়ে সেখানে যেতে হবে। আর ভারতবর্ষে যেমন মাটির ওপরে একটি আসন পেতে বসে শিক্ষার্থীরা, তেমনি করেই বসবে এবং সব কিছু হবে দেশের ভাষায়। বহুদিন পর্যন্ত কি ট্রান্সফার সার্টিফিকেট কি যা কিছু সমস্ত বাংলা ভাষাতেই ছিল। এটা একটা আশ্চর্য পরিহাস করব যে যখন দেশ স্বাধীন হওয়ার পরে, কেন নিবেদিতার আরো একটা শব্দ ছিল যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ব্রিটিশদের দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর স্কুলে কোনো সংস্কৃত থাকবে না। এই যে অসুবিধা ভোগ করতে হয়েছে ছাত্রীদের এবং অভিভাবকদের। আশ্চর্য যে তা সত্ত্বেও এত ছাত্রী সেই স্কুলে তখন পড়েছে, তাদের প্রাইভেটে স্কুল ফাইনাল পরীক্ষাটা দিতে হয়েছে, কারণ সেরকমই তার আদেশ। আর আরও দেখব যে নিবেদিতা নিজে তার সিলেবাসও তখন তৈরি করে দিয়েছিলেন। প্রত্যেককে জনদেশ ধর্ম এইটা আগে জানতে হবে। তার সিলেবাসের এইটা বড় অঙ্গ, ইতিহাস, তার ভূগোল, তার কালচার। এটা ভালো করে না জেনে অন্য অনেক তথ্য জেনে এগিয়ে গেলে চলবে না। এইটা হলো নিবেদিতার মত। আর একটা জিনিসের উনি জোর দিয়েছেন, সেটা হচ্ছে স্বদেশী সেবা। সেই যুগে যখন এসব কথা উচ্চারণ করতে লোকে ভয় পেয়েছে, এবং আশ্চর্য যে তিনি তাঁর স্কুলে বললেন যে বন্দে মাতরম সকালবেলা প্রার্থনার সঙ্গে যুক্ত হবে। এই বন্দে মাতরম সঙ্গীতের প্রথম স্ট্যান্ডার্ডটা জনদেশ ধর্মের দিকে দৃষ্টি রেখে শিক্ষাদান, সেটাই কেবল শিক্ষার্থীকে যথেষ্ট মানুষ করে তুলবে। তারপরে তাকে নিযুক্ত হতে হবে স্বদেশ সেবায়। স্বদেশ প্রীতি যখন হৃদয়ে দৃঢ় হয়ে ছাত্রীদের থেকে তখন থেকেই তৈরি করতে বলছেন, তাদের যেন স্বদেশ প্রীতিটা থাকে। তারপর পৃথিবীর যেখানেই তারা ভালো শিক্ষার সুযোগ পাবে সেখানেই যাবে না কেন। একদিন দেশান্তর থেকে বিদ্যার্থীরা ছুটে আসতো ভারতবর্ষে শিক্ষা নিতে। যদি এখন অন্য দেশান্তরে উচ্চশিক্ষা, সৎ শিক্ষা, যথার্থ শিক্ষার সুযোগ থাকে, কেন ভারতীয় ছেলেমেয়েরা সেখানে না যাবে? সে পথ বন্ধ হওয়া উচিত নয়। আদান প্রদানে
একটা জাতি শক্তিশালী হয়। উনি শুধু চাইতেন যে নিজের দেশের সংস্কৃতি আর তার আদর্শকে যেন গর্বের সঙ্গে তারা শ্রদ্ধা করতে শেখে, এইটাই চাইতেন। আমরা নিজেরাও এক সময় দেখেছি যে আমরা সকলেই একটা হীনমন্যতা বোধে ভুগতাম, মনে করতাম আমাদের দেশে কিছুই নেই, যা কিছু আছে অন্য দেশে আছে। উনি বলছেন সেটা যেন না হয়, তারা যেন নিজের আদর্শকে গর্বের সঙ্গে শ্রদ্ধা করতে শেখে, আবার সঙ্গে সঙ্গে অপর জাতির যেটা মহত্ব এটাই দেখবার, এটা উনি নিবেদিতা বার্তা। তারও মর্মগ্রহণ যেন সম্ভব হয়, তা না হলে আন্তর্জাতিকতার দোহাই দিয়ে কিছুই লাভ হবে না। নিজেকে উনি শিক্ষয়িত্রী বলতেন। ওর আর দুটো পরিচয় ছিল, এক হচ্ছে দেশসেবিকা, ভারত উপাসিকা, আর দ্বিতীয়ত হচ্ছে যে লেখিকা, বক্তৃতা এবং লেখা। প্রথম তিনি অজস্র বক্তৃতা দিয়েছেন। তারপরে উনি বুঝতে পারলেন যে এবার সময় হয়েছে দেশের জন্য লেখা। দরকার ছিল, অর্থের অভাবে তাকে লিখেই অর্থ উপার্জন করতে হয়েছে। যখন উনি ভাষণ দিতেন, সে ভাষণ কেন এত বেশি মর্মস্পর্শী হতো? স্বামীজি চেয়েছিলেন যে সাহসপূর্ণ কাজ তার চেয়ে অনেক বেশি সাহসপূর্ণ বাণী যেন এমন হয় যে বজ্রের মতো সেটা মানুষের মুখে গিয়ে আঘাত করতে পারে। নিবেদিতার বক্তৃতাও সেই দিক দিয়ে স্বামীজিকে নিরাশ করার মতো নয়। স্বামীজি নিজেই বলেছিলেন, ইন্ডিয়া উইল ব্রিং উইথ হার। এমন বক্তৃতা উনি দিতে পারবেন যে ভারতবর্ষ চমৎকৃত হবে। নিবেদিতা বক্তৃতা বন্ধ করে বললেন, এখন তো কাজ চাই, খালি বক্তৃতা নয়। আমি আর কিছুই চাই না, আমি চাইছি যে সবাই কাজে নামুক। আর একটা জিনিসের উপর নিবেদিতার লক্ষ্য ছিল, সেটা ছিল শিল্পকলা। উনি বলতেন, আমরা যেন না ভুলি, আমরা যেন কিছুতেই না ভুলি যে আমাদের হাতে দেশের অবলুপ্ত, এটা বলতেন অসিত হালদার, নন্দলাল বসু এদের, আমাদের হাতে দেশের যে অবলুপ্ত আর্ট তার নবজাগরণ নির্ভর করছে। আর সেটাই এই শিল্পের অভ্যুদয় দেশের জাগৃতি আর স্বাধীনতার পক্ষে খুব বড় একটা কাজ। নিবেদিতা জানতেন প্রত্যেক দেশের জাতীয় জীবনের মর্ম কথা কি করে জানি আমরা? সাহিত্য, শিল্প, সঙ্গীতের মধ্যে দিয়ে সেটা ভাবি বংশধরদের কাছে আসে। আর একটা তার অসাধারণ পরিচয় ছিল পত্র লেখিকা। নিবেদিতা এত পরিশ্রমের মধ্যেও এতটুকু অবসর ছিল না, রাত্রি জেগেই লিখতে হতো। তার মধ্যে উনি অজস্র পত্র লিখেছেন। আর সে পত্রের ভেতর দিয়ে নিবেদিতাকে যেভাবে বুঝতে পারা যায়, কোনোভাবেই আর তা পারা যায় না। শুধু নিবেদিতাকে নয়, নিবেদিতা শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী বা স্বামীজি সম্বন্ধে কি ভাবতেন ভারতবর্ষের নারীদের সম্বন্ধে, ভারতবর্ষের জাতি হিসেবে ভারতকে এই চিঠিগুলোর মধ্যে যেমন অত্যন্ত বেশি রকম জোর দিয়ে যেমন প্রকাশ হয়, তেমন আর কিছু হয় না। সেইখানে আমরা কৃতজ্ঞ যে শঙ্করী প্রসাদ বসু, আমার মনে আছে উনি অনেক দিন ধরে ওর হাতে চিঠিগুলো এসেছিল। উনি বারবার অনুরোধ করেছিলেন যে নিবেদিতা স্কুল যদি এটা প্রকাশ করতে পারে। নিবেদিতা স্কুল পারেনি, কিন্তু উনি পেছিয়ে থাকেননি। উনি সেই 2 খণ্ডে সেই পত্র প্রকাশ করেছেন। জানি না সেই পত্র পড়বার উৎসাহ কতদিনের মধ্যে আছে। ওই পত্রগুলি না পড়লে কি করে নিবেদিতাকে জানা যায়? কি করে জানা যায় যে নিবেদিতা ভারতের সম্বন্ধে কি ভেবেছিলেন, কি ভাবতেন? সেই দিক দিয়ে পত্রগুলির এতখানি প্রয়োজন। খুব সম্প্রতি সেই পত্রগুলি থেকে নির্বাচিত কিছু পত্র বাংলায় অনুবাদ করা হয়েছে এবং গত জগদ্ধাত্রী পুজোর দিন সেটি প্রকাশ করা হয়েছে।
জানি না কতজন আপনারা সেই পত্রটিও পড়বেন, সেটা বেশি বড় নয়, অল্প কতগুলি নির্বাচিত পত্র। আর পুস্তক রচনা উনি বুঝতে পারলেন যে আমি বক্তৃতা দিয়ে নয়, আমি ভারতের জন্য কিছু করতে পারলে লেখিকা হিসেবেই করতে পারবো। তার প্রথম বই, কি আশ্চর্য নয় যে ভারতে পা দিতে না দিতেই তার প্রথম বই কালী হিমালয়, এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আশ্চর্য। ওর দ্বিতীয় বই ওয়েব অফ ইন্ডিয়া, এই বইটা কিন্তু তোল পার করেছিল। কেন না, এতদিন ধরে ভারতবর্ষকে চিনত ভারতের বাইরের জগৎ, বিশেষ করে পাশ্চাত্য জগৎ, মিশনারিদের প্রচারিত বিকৃত বর্ণনা থেকে। এই প্রথম একটা বইতে দেখলো তারা যে এতদিন তারা বিভ্রান্ত হয়েছে, ভারতের একটা অন্য দিক আছে, সেদিকের কথা তো তারা কিছুমাত্র জানত না। এই ওয়েব অফ ইন্ডিয়ান লাইফে উনি কিন্তু কোনো মিশনারিকে এতটুকু সমালোচনা করেননি, এতটুকু প্রতিবাদও করেননি। ওই বইটা দিয়ে সত্যিকারের ভারতবর্ষের অন্তঃপুরে ছবি কি, ভারতবর্ষের নারীদের সম্বন্ধে কি ধারণা করা যায়, বা ভারতবর্ষের জাতিকে জাতি হিসেবে কি ভাবা যায়, সেইটুকুই খালি বলে গেছে। এইটা ওর সব থেকে সুন্দর উত্তর হয়েছে। উনি চাইতেন যে এই বইটি, আশা করছি এই বইটা এখন শুনে আপনারা এবং এর সুন্দর বাংলা অনুবাদ করা পাওয়া সম্ভব হবে। এই ওয়েব অফ ইন্ডিয়ান লাইফে পরে উনি আপডেটে লিখলেন পরবর্তী বই, সেটা হচ্ছে স্বামীজির জীবন। এও কি আশ্চর্য নয় যে রামকৃষ্ণ মঠ মিশন থেকে অনুরোধটা গেল নিবেদিতার কাছে। বাইরের দিক থেকে নিবেদিতা তখন সংঘ থেকে সরে এসেছেন, তার গুরু তৈরি মঠকে বিদেশি রোষ থেকে বাঁচাবার জন্য, অন্য কোনো কারণে নয়, তাতে তেমন ক্ষতি কিছু না হয়। কিন্তু এটা যে ওর পক্ষে কতখানি মর্মান্তিক, সেটা উনি ম্যাকলাউডকে একটা চিঠিতে লিখে জানিয়েছেন। আমার পক্ষে এটা কি, এই মঠ থেকে, এই মিশন থেকে আমাকে বলতে হবে যে আমার কোনো কাজ বা কথার দ্বারা এটা প্রভাবিত নয়, কোনো সম্পর্ক নেই, আমি ওখান থেকে সরে এসেছি। সেই নিবেদিতাকে কিন্তু স্বামীজির জীবনে লিখতে বলেছেন। যে আরেকটি তার অন্যতম সর্বশ্রেষ্ঠ বই। আরও কথা আছে, যখন স্বামীজির কমপ্লিট ক্লাস বেরোল, তারও ভূমিকা লেখবার জন্য অনুরুদ্ধ হলেন কে, নিবেদিতা। তো হিজ মেসেজ, স্বামীজির মেসেজ বলে উনি যে বইটা, যে ভূমিকাটা লিখেছেন, তারও কোনো তুলনা নেই। আমি জানি না আপনারা কতজন সেটা পড়েছেন। সেই সময় এমন কোনো পত্র পত্রিকা ইংল্যান্ডে বা আমেরিকায় ছিল না যেখানে এই সব বইয়ের প্রশংসা বেরোয়নি বা আলোচনা বেরোয়নি। ওই ধরনের পুস্তক প্রকাশের যে গুরুত্ব আজ আমরা কল্পনা করতে পারবো না। একজন ব্রিটিশ সেই যুগে ভারতবর্ষ সম্বন্ধে এইরকম কথা লিখে বই ছাপিয়েছে। লেডি হেনরি সমারসেট, তিনি ডেট্রয়েট, একটি মাত্র উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, ডেট্রয়েট ফ্রি প্রেস পত্রিকায় লিখলেন যে ভারতের পারিবারিক জীবনে নারীদের স্থান বিষয়ে এতদিন পর্যন্ত আমাদের জ্ঞান মিশনারিদের কাছ থেকেই পাওয়া ছিল। এখন এক ইংরেজ মহিলা মিস নোবেল, তিনি ভারতীয় নারীদের জীবনযাত্রা, তাদের চরিত্রে যে উচ্চ আদর্শ, যে মহত্ব, যে সৌন্দর্য বর্ণনা করেছেন, সেটা পাঠ করে আমরা নতুন ও যথার্থভাবে জানতে পারছি সত্য কি। নিবেদিতার রচনার মধ্যে দিয়ে ভারত সেদিন সমস্ত পাশ্চাত্য জগতে এক নতুন রূপ নিয়ে দেখা দিয়েছিল। নিবেদিতার সাহিত্য প্রতিভা পূর্ণ মর্যাদা
এই একটিমাত্র বই লেখার জন্যও আমাদের নিবেদিতার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমার তো এটা বুঝতে পারছি একটু আশ্চর্য আমাদের লাগে যে এই যখন এদেশের অনেক শিক্ষিত অনেক জ্ঞানী ব্যক্তি এখন অনেক শিক্ষিত এ যুগে অনেক জ্ঞানী ব্যক্তি পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতকে দেখছেন, পাশ্চাত্যের মানদণ্ডে ভারতীয় জীবনযাত্রার মান নির্ণয় করতে চলেছেন এবং সেই দৃষ্টি দিয়ে ভারতের কী কী সংস্কার প্রয়োজন ভাবছেন। সেই সময় যখন ভারতীয়রা এইভাবে ভাবছে, নিবেদিতা কিন্তু তখন ভারতের সনাতন ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্রভাবে ভারতের কল্যাণ ও উন্নতির চেষ্টায় তৎপর। ভারতীয়রা এইভাবে ভাবছেন, উনি কিন্তু এইরকমভাবে চিন্তা করছেন। তিনি বলছেন, আমার সম্বন্ধে বলতে গেলে আমার যাত্রার আরম্ভ ভারতবর্ষে, যেটা আমাদের হওয়া উচিত সেটাই ব্রিটিশ রমণীর প্রতি রক্তবিন্দুতে রয়েছে, প্রতি ধমনীতে। উনি বলছেন, আমার দিকে যদি বলো, আমার যাত্রার আরম্ভ ভারতবর্ষে, আর ভারতবর্ষেই তার পরিসমাপ্তি। ভারতের যদি ইচ্ছে হয় সে পশ্চিমের দিকে তাকিয়ে থাকুক। ইন্ডিয়া is a starting point and a goal as far as I am concerned. Let her look after the West if she wishes. এত বড় কথা নিবেদিতা বললেন, কিন্তু আজকের পরিস্থিতি আমাদের বড় হতাশ করে। আমরা যখন উচ্চ শিক্ষিত আধুনিক ছেলেমেয়েদের কাছে নিবেদিতার প্রসঙ্গ তুলি, উচ্চ শিক্ষিত আধুনিক ছেলেমেয়েদের কাছে নিবেদিতার প্রসঙ্গ তুলি, অবাক হয়ে দেখি তারা নিবেদিতার বিষয় কিছুই জানে না এবং জানতে আগ্রহীও না। তারা ধারণাও করতে পারে না নিবেদিতা ভারতবর্ষে না এলে মাতৃভূমি ভারত তার নিজের সম্বন্ধে কতখানি, ভারতের সম্বন্ধে জ্ঞান সেটা তারা কতখানি অজ্ঞ থাকত। এদিকে এখনকার এই উচ্চশিক্ষিত ছেলেরাও যদি নিবেদিতার কাছ থেকে না শুনতেন তাহলে কতখানি তারা অজ্ঞ থাকতেন। নিবেদিতা ভারতে না এলে মাতৃভূমি ভারত সম্বন্ধে তাদের জ্ঞান অসম্পূর্ণ থাকত। ভারতের তুচ্ছাতি তুচ্ছ রীতিনীতির ভেতরে নিবেদিতা অধ্যাত্ম মহিমার প্রকাশ দেখতে পেতেন। আশ্চর্য নয় কি, আমাদের ছেলেমেয়েরা জানে না স্বাধীনতা সংগ্রামের দিনে ভারতবাসীকে এই বিদেশিদের কাছ থেকেই নিজের দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, জাতীয়তাবাদের পাঠ গ্রহণ করতে হয়েছে। এখনো জানে না এই বিদেশিদের কাছ থেকে উনি ভারতবাসীকে ভারত চেনাবেন, তাদের কাছ থেকে ভারতের সংস্কৃতি, ইতিহাস আর জাতীয়তাবাদের পাঠ গ্রহণ করতে হয়েছে। তারা বুঝতেও অক্ষম যে নিবেদিতা ভারতে না এলে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের বিষয়ে দীর্ঘদিন আমাদের কতখানি অন্ধকারে থাকতে। এটা খুব আশ্চর্য যে নিবেদিতাকে প্রথম এই দেবী এই শব্দটা বললেন শ্রী শ্রী মা। নিবেদিতা স্বামীজিকে চিনেছেন, রামকৃষ্ণকে চিনেছেন, আশ্চর্য নয়। উনি মাকে চিনলেন কী করে? কী করে বললেন এই সভ্যতাকে অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা, আর এর মধ্যে মা হলেন মহত্তম নারী? এই দৃষ্টি উনি কোথায় পেলেন? এমনটি তো দেখা যায় না। এটাও যদি আমাদের ওই চিঠিখানি না থাকতো, মাকেই লেখা চিঠি, ওটা হাজারবার পড়লেও পূরণ হয়। মাকে বলছেন, তোমার ভালোবাসা তুমি তুলনা হয়, তোমার সঙ্গে কিছুই বলতে গেলে মনে হয় যেন শব্দ করা হচ্ছে। তুমি তেমনি নীরবে আমাদের জীবনকে দিচ্ছ অনেকখানি, যেমন সূর্যের আলো দেয়, যেমন বাতাস। অপরূপ সে চিঠি, সময় অভাবে এখানে সেটা করতে পারবেন না। যখন নিবেদিতার অবদানকে উপেক্ষা
আমরাও দেখি, তখন কি করি? জাতি হিসেবে নিজেদেরই দৈন্যকে প্রকাশ করছি না, উচ্চ আদর্শকে বোঝবার ক্ষমতা নেই, হারিয়েছি। এখনো হয়তো অনেক দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে। নিবেদিতার কাছে প্রণত হয়ে নিবেদন করতে পারি, ভুলিনি ভগিনী, ভুলিনি তোমায়, তব মহাবাণী আজিও জাগায়। খানিক আগে আমাদের স্কুলের প্রাথমিক বিভাগের মেয়েরা এই গানটি গেয়ে আপনাদের শুনিয়েছে। যদি এখনো আমার সর্বত্যাগের আদর্শ গ্রহণ করে, আমরা স্বামীজিকে বারবার বলতে শুনেছি একটা কথা, যে যদি একজনও, এটা স্বামীজি বলছেন, যদি একজনও আমার সর্বত্যাগের আদর্শ গ্রহণ করে, তাহলে মনে করব আমার জীবন সার্থক। সেই দৃষ্টি দিয়ে আমাদেরও বিশ্বাস করতে ইচ্ছে করে, যদি একটিমাত্র নারীও, একজনও কাউকে দেখি নিবেদিতার মতো ভারত কল্যাণে তিল তিল করে জীবন উৎসর্গ করতে এগিয়ে আসবে, তাহলেও জানবো যে নিবেদিতার ভারতে আসা দিতে হয়নি। নিবেদিতার অবদানকে উপেক্ষা করা, ইতিহাসে উপেক্ষা করলে ইতিহাস অসম্পূর্ণ থাকে। নিবেদিতার কথা দিয়ে আমি আমার ভাষণ শেষ করছি। নিবেদিতা মৃত্যু আগে যে কথা উচ্চারণ করেছিলেন, হতাশা দিয়ে শেষ করতে চাই না। নিবেদিতা মৃত্যুর আগে এই কথা উচ্চারণ করে মৃত্যুবরণ করেছিলেন, সেটা হচ্ছে, মাই বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। সেইটা একটা ব্যাপক অর্থে সমস্ত ভারতবাসীর জন্য একটা মন্ত্রের মতন অর্থে বলছি, যে হ্যাঁ, এখন মনে হচ্ছে বড় হতাশা, আমরা ডুবে যাচ্ছি, কিন্তু না না, আমরা আবার সূর্যোদয় দেখব। সত্যই অসামান্য চিঠি লিখতেন ভগিনী নিবেদিতা। লিখতে থাকে তার বক্তব্য রাখে। পরম পূজনীয় শৈলীয় মাতাজিরা, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, ছাত্রীরা, আজকে যে সন্ধিক্ষণে আমরা এখানে সমবেত করেছি, তার গাম্ভীর্য, তার সৌন্দর্য, তার অন্তরের প্রেরণা আজকে এই মুহূর্তে ভারতবর্ষের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় বলে নিয়ত মনে হচ্ছে। ভগিনী নিবেদিতা সম্পর্কে আমার পড়াশুনো নিতান্ত অল্প। গত 2 সপ্তাহ ধরে কিছু কিছু পড়ার চেষ্টা করেছি, উপলব্ধি কিছুই নেই, কিন্তু একটি সুমহান ব্রত ত্যাগিনী বিদেশিনী মহিলা, ভারত প্রেম মুগ্ধ করেছে, হতবাক করেছে। তাই মূল বক্তব্য চেষ্টা করব নিজের মতো করে ভগিনী নিবেদিতার ভারত প্রেম সম্পর্কে কয়েকটা কথা বলতে। অনেক সময় মনে হয়েছে পড়তে পড়তে, ভাবতে ভাবতে, তাকে ভারত অভিসারিকা নিবেদিতা বলতে কেমন হয়। তিনি তো অভিসারে এসেছিলেন, আধ্যাত্মিক অভিসার, পশ্চিম জগৎ থেকে পূর্ব জগৎ। বর্তমান ভারত সেই অভিসার সম্পর্কে কিছুই জানে না। এমনকি আমাদের বাংলাদেশে কলকাতাই বা কতটুকু জানি, কারো সন্দেহ আছে। এই মহানগরীতে যারা কোনোদিন জীবনে বলার
জানি না ভগিনী নিবেদিতার নামে অনুরূপ কিছু আমাদের শহর সৃষ্টি করেছে কিনা। যাই হোক, 100 বছরের ওপর যে প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে তার পেছনে ভারত প্রেম এই জিনিসটাই আমার কাছে মুখ্য হয়ে দেখা দিয়েছে। শুধু একটু অসুবিধে এই যে ভগিনী নিবেদিতার সমস্ত লেখাগুলোই তো ইংরেজিতে, এবং তার ভাষার মাধুরী এবং পারিপাট্য সেটাকে বঙ্গানুবাদ করার সাধ্য আমার নেই। নিজের দুর্বলতা স্বীকার করা ভালো। সবসময় তো বিদেশি ভাষায় পড়াই পড়ি, নিজের মাতৃভাষায় খুব গুছিয়ে সুন্দর করে বলা, বিশেষ করে ভগিনী নিবেদিতার ইংরেজিকে রূপান্তরিত করে প্রায় দুঃসাধ্য বলে মনে হয়েছে। তবুও দু একটি শব্দচিত্র তার ইংরেজি লেখা থেকে উদ্ধৃত করবো খুব সামান্যভাবে, এবং যতদূর পারি অল্পভাবে নিজের অপরাধকে স্বীকার করে নিয়ে আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করে তার আমার যেটুকু ভাব নির্যাস বলে মনে হয়েছে সেটুকু এখানে বিতরণ করার চেষ্টা করব। এক জায়গায় উনি বলছেন, The land of the Vedas and Jnana Yoga has no right to sink into the role of mere critic or imitator of European letters. এটা তাত্ত্বিক দিকের একটা অংশ। নিবেদিতার ভারত প্রেমের একটা তাত্ত্বিক দিক আছে এবং আরেকটা ব্যবহারিক দিক আছে। তাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে এইটি একটি মূল্যবান ইঙ্গিত যে ভূখণ্ড থেকে, যে ভারত ভূখণ্ড থেকে বেদ এবং জ্ঞানের উদ্ভব, সেই দেশ কেবলমাত্র ইউরোপীয় ধ্যান ধারণা সমালোচকে করতে বসিত হয় বা তার অনুকরণ করবে, এটা তিনি অনেকটা তিরস্কারের ভঙ্গিতে আমাদের সচেতন করেছেন। সেই জন্য ভাবতে অবাক লাগে যে শ্বেতাঙ্গ শরীরে ভারতীয় মন, an Indian mind in a Western body, এই যে ছবিটা উনি আমাদের কাছে ইঙ্গিতের মাধ্যমে তুলে ধরেছেন, তার পাশাপাশি আমরা আজকে কি দেখতে পাচ্ছি, বিশেষ করে 1950-এর পর, এগুলো 1947-এর পর এই দেখতে পাই যে আমরা শিক্ষিতরা, তথাকথিত দেশের বুদ্ধিজীবীরা, তারা কি, তারা ওয়েস্টার্ন মাইন্ডস ইন ইন্ডিয়ান বডিজ। আমার স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের মধ্যে 99% এই দ্বিতীয় আখ্যা লাভের উপযুক্ত। ওয়েস্টার্ন মাইন্ডস ইন ইন্ডিয়ান বডিজ, তার অনুভূতিতে 100 বছর আগে, তারও আগে 1896 সনে বলতে গেলে, এই বস্তুটি ওয়েস্টার্ন বডিতে ইন্ডিয়ান মাইন্ড, পশ্চিমী দেহাবয় ভারতীয় মন, এটা কি একটা অত্যাশ্চর্য মিরাকল নয়? যত ভাবি ততই অবাক হয়, এবং সঙ্গে সঙ্গে যখন তুলনা করি আমাদের নিজেদেরকে আছে ওয়েস্টার্ন মাইন্ডস ইন ইন্ডিয়ান বডিজ, পার্থক্যটা এত বেশি জাজ্জল্যমান এবং এত বেশি লজ্জাকর যে বলবার না। তিনি আরেকটা বলছেন, পৃথিবীতে ভারতবর্ষ একমাত্র দেশ, ইংরেজিতে উনি বলছেন, It is true that India is the only country in the world where a penniless wanderer may surpass a king in social prestige. নিঃসন্দেহে সমগ্র পৃথিবীতে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে অপরপক্ষীর একটি ভবঘুরে রাজার থেকেও বেশি সম্মান লাভ করতে পারে। আমরা কজন উচ্চশিক্ষিত লোক এই ধারণা, এই ভাবনা গ্রহণ করতে পারি ও তাকে উদ্বুদ্ধ হতে পারে, শুধু বুদ্ধি দিয়ে নয়, অনুভব দিয়ে, বোধ দিয়ে।
আমরা বুদ্ধিজীবী হতে পারি, কিন্তু আমরা বোধজীবী নই। বুদ্ধি এবং বোধে পার্থক্য, ব্যবধান ক্রমশ মনে হচ্ছে যেন বেড়েই চলেছে। সেই বাক্যেরই দ্বিতীয়াংশ আমি বলছেন, but still grander is the fact that the king may be a Janaka and the beggar is Shukadeva. কিন্তু তার থেকেও মহনীয় ঘটনা কি, একমাত্র ভারতবর্ষে একজন রাজা সে রাজর্ষি জনক হতে পারে। এই সম্ভাবনা ভারতবর্ষে, এবং একজন ভিখারি জ্ঞানী সুখদেব হতে পারে ভারতবর্ষের মানুষদের তার সাথে। এই এই ভাবনা এবং এই ঘটনা, এই চরিত্রে মূল্য দিতে কি আমরা শিখেছি? আমাদের বলা হয়েছে কখন? আমাদের এসব জিনিসের সংস্পর্শে আসতে দেওয়া হয়েছে কি আমাদের লেখাপড়ার মাধ্যমে? আমাদের বাড়িতে আমাদের পিতা মাতারা, আত্মীয় স্বজনরা, গুরুজনরা কেন আমাদেরকে এসব থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে? আজকে এই চিন্তা জাগে। কেন আমরা বঞ্চিত হয়েছি এই সম্পদ থেকে? কিন্তু হয়েছে ঘটনাটা। আরেকবার বলছি, আমি তাত্ত্বিক দিক থেকে একটা নিদর্শন দিচ্ছি যে ভারত তাত্ত্বিক দিকটিটা কিরকম ছিল না। আরেক জায়গায় বলছে, when a people, as a people, from the highest to the lowest, and united in straight and steady understanding, শব্দ চয়ন কিন্তু খুব লক্ষ্য করে উনি করেছেন। স্ট্রেট অ্যান্ড স্টেডি আন্ডারস্ট্যান্ডিং, সহজ সরল এবং স্থিতিশীল আন্ডারস্ট্যান্ডিং, বোধ। যদি কোনো জাতি এবং তার সমগ্র সন্তানরা বুঝে উঠতে পারে, তাহলে কি হবে? উনি বলছেন, সার্কামস্ট্যান্সেস উইল প্রেসিপিটেট দেমসেলভস, তাহলে পারিপার্শ্বিক কোনো আপনা আপনি অনুকূল এবং উপযোগী হয়ে দাঁড়াবে। যদি সেই দেশের সমস্ত মানুষ সহজ সরল স্বচ্ছ দৃষ্টি দিয়ে সুস্পষ্ট সুস্থির বোধ নিজের দেশকে উপলব্ধি করতে পারে, তাহলে অনেক কিছু পরিকল্পনা, অনেক কিছু গবেষণার দরকার পড়বে না। আপনি যা যা অনুভব তা সমবেত হবে, তা এসে জুটবে। ঠাকুরের কথা আমরা জানি, উনি এক জায়গায় সেই দৃষ্টান্ত দিয়েছেন, গঙ্গাগর দিয়ে বাঁশ মাকারি দড়ি সব চলে গেল, ধ্যান কুটির তৈরি করা হচ্ছে, খানিকটা তাই। তারপরে একটা নতুন শব্দ উনি আমাদের দিচ্ছেন, আমি এটা আগে পাইনি, আমি এটা কোথাও পাইনি, এবং এটা আমার খুব অনুমান জাগিয়েছে ভেতরে। তার কারণ এই গত কয়েক মাস ধরে, বিশেষত এই 2020 খ্রিস্টাব্দে যা চলেছে ভারতবর্ষে, ভারত যজ্ঞ করতে পারি এক অর্থে বুদ্ধিজীবীদের দ্বারা, অধিকাংশ বুদ্ধিজীবীদের দ্বারা, এই মিলন যজ্ঞের মধ্যে বলা হচ্ছে যে ভারতবর্ষের ন্যাশনালিটি বা ন্যাশনালিজম রিগ্রেসিভ, নিম্নগাম। আমি ভেবে অবাক হচ্ছি যে আজ থেকে 100 বছর আগে ভগিনী নিবেদিতা কসমো ন্যাশনালিটি বলে একটা শব্দ আমাদের দিয়েছে। কসমো ন্যাশনালিটি, এটাকে ভাষান্তর ইংরেজিতেও যদি করা যায়, বলতে পারি ইউনিভার্সাল ন্যাশনালিটি। অক্সিমরন বলা যেতে পারে, কিন্তু বিপরীত আকার শব্দ। তাও উনি কোন অর্থে বলছেন? কসমো ন্যাশনালিটি, ভারতবর্ষের ন্যাশনালিটিকে রিগ্রেসিভ যারা আজকে বলছেন, তাদের কাছে আমার বলা উদ্দেশ্য হচ্ছে যে এই কসমো ন্যাশনালিটির ভেতরকার মূল মর্মটি কি, নিবেদিত সেটাকে কিভাবে রেখেছেন? ন্যাশনাল হয়েও কসমিক ইউনিভার্সাল হওয়া যায়, কি করে যায়, তবে কিভাবে হওয়া উচিত সেটা তিনি বলছেন। Cosmo nationality of thought and conduct then is not easy for any man to reach. খুব ভালো সাবধান বানিয়ে দিচ্ছেন, ইটস নট ইজি ফর এনি ম্যান টু রিচ। এই যে আমরা পত্রিকা, বিভিন্ন জার্নালে, ম্যাগাজিনে,
বড় বড় প্রকল্প দেখি, সত্যি কথা বলছি, তবে 1 বছর ধরে আমি আর সেগুলো দেখি না। আমার আতঙ্ক হয়, আমি ছুঁই না, পত্রিকা ছুঁই না। জানি না আপনারা অন্য কোনো ভালো জিনিস ভেতরে ঢোকে লিখে একটু হয়তো ঢুকেছে, পত্রিকা ছুঁতে ইচ্ছে করে। বাড়িতে যারা পড়েন তারা হয়তো মাঝে সাথে জানিয়ে দেন এই হয়েছে, কলকাতা হয়েছে, তাতেই যথেষ্ট। ভাত একটা টেপলেই বোঝা যায় হাড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা, অনেক বেশি দরকার পড়ে। তো এইটুকু শুনতে পাই তাদের মধ্যে যে এই সভ্যতা, ভারতবর্ষের যে সভ্যতা, তার থেকে নির্দিষ্টতর কিছু নেই, সব সভ্যতাই ভালো, সব সমাজই ভালো, এটাই সব থেকে ভালো। সেই পরিপ্রেক্ষিতে একজন বিদেশি ভগিনী নিবেদিতা বলছেন যে এই কসমো ন্যাশনালিটি আয়ত্ত করা সহজ নয়। তো সেই জন্য যারা বুলি কনসেপ্ট, ইন্টারন্যাশনালিজমের ইত্যাদি, তাদের কাছে এই কথাটা তুলে ধরা দরকার। এটা ইজি নয়, যত সহজে বলা যায় তত সহজে অনুধাবন করা যায়। Only through a perfect realization of his own nationality, only through a perfect realization of his own nationality, নিজের সাহসিকতার সম্পূর্ণ সম্যক উপলব্ধি ধারণা করে তবেই এটা সম্ভব। এই কসমো ন্যাশনালিটি ভালো কথা, কসমো ন্যাশনালিটি হওয়া কিছু খারাপ নয়। স্বামী বিবেকানন্দ কিছু কসমো ন্যাশনাল ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জীবদ্দশাতেই আমরা বিশ্বকবি বলেছি, কিন্তু তার আগে তিনি ভারত কবি হয়েছিলেন। ভারত কবি না হয়ে বিশ্বকবি হননি তিনি। স্বামী বিবেকানন্দ ভারত প্রেমিক না হয়ে বিশ্বপ্রেমিক হননি, ভারত শিক্ষক না হয়ে বিশ্ব শিক্ষক হননি। এই ধারণাটা আজকের যুগে যেভাবে এগিয়ে চলেছে, এটা আমার কেন আনন্দ হয় যে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েরা যাদেরকে লেখাপড়া শেখানো হচ্ছে, যারা বড় হচ্ছে, তারা তো এই আবহাওয়ার মধ্যে বড় হচ্ছে। এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে তাদের এগুলো ঢুকছে। এর থেকে তাদেরকে কি করে বাঁচাবো আমরা এই বিষবাসন থেকে? তখন বইদের বিরোধিতার এই কথাগুলো বলা দরকার, এই শিশু বন্ধু বলা দরকার, এবং যারা প্রাপ্য বুদ্ধিজীবী তাদেরও দরকার। And cosmo nationality consists in holding the local idea in the world idea. Cosmo nationality কে উনি ডিফাইন করছেন, তাকে তিনি ব্যাখ্যা করে প্রাঞ্জল করছেন। সেটা কি? কসমো ন্যাশনালিটি হচ্ছে যেখানে লোকাল আইডিয়াকে ওয়ার্ল্ড আইডিয়ার মধ্যে তুলে ধরে রাখা যায়, বজায় রাখা যায়, তাই হচ্ছে কসমো ন্যাশনালিটি। তো লোকাল আইডিয়াটা কি? কজন শিক্ষিত লোক আমরা জানি আছে ভারতবর্ষে। এই 1950-এর পরে এটা যেন মনে হচ্ছে একটা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়াটারশেড। ভারতের বর্তমান ইতিহাসে এটা একটা ওয়াটারশেড। 1950-এর আগে লোকাল আইডিয়া যেটা ছিল, তার যে একটা সামগ্রিক ধারণা ছিল সর্বস্তরে, সেই ধারণাটা ক্রমশ দ্রুত হতে 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 21 শতাব্দীর গোড়া প্রায় নিশ্চিন্ন হওয়া দিকে এসেছে। কিন্তু এই প্রগ্রেসিভ প্রগতিবাদী কসমো ন্যাশনালিটি, ইউনিভার্সাল ন্যাশনালিটি, তাকে লোকাল আইডিয়াকে বাদ দিয়ে দাঁড় করানো যায় না। এই সাবধানবাণী ভগিনী নিবেদিতা একজন পশ্চিমী জগতের অত্যন্ত তীক্ষ্ণ বিশিষ্টতা মহিলা এসে আমাদের জানিয়ে গেছে, বলে গেছে। তো এই দুটো জিনিস, 3-4টে জিনিস আমি চয়ন করলাম তার লেখা থেকে, যেগুলো আমার মনে হচ্ছে তাত্ত্বিক দিক থেকে তার আরও প্রেমের নিদর্শন। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, কোনো ভয় নেই, এগুলো তার বলতে মানে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষকে কতখানি আত্মসাৎ করতে পারলে এই ধরনের নির্ভীক বুদ্ধি তার পক্ষে সম্ভব হয়েছিল, যখন ভারতবর্ষ তারই দেশের ইংরেজ শাসনের অধীনে ছিল। সেই ভাবতে পারি আমরা, ভাবতে চেষ্টা করি, সময় আছে আমাদের ভাববার। এবারে ব্যবহারিক দিকে আসে। এই তাত্ত্বিক অনুভূতি, ভারত প্রেমের তাত্ত্বিক অনুভূতি, অভিসারিকা নিবেদিতা, তাকে তুমি বাইরে কি করে প্রকাশ করবে? কয়েকটা অনবদ্য জিনিস আমরা পেয়েছি, যেমন স্বাধীন ভারতের জাতীয় পতাকা কি হবে, তার প্রতীক কি হবে,
সেইগুলি তিনি গভীর চিন্তা উপলব্ধ সহকারে করে দধিচি হস্তি বজ্রজার দ্বারা নির্মিত হয়েছে বৃদ্ধাস উৎপাদনের জন্য ইন্দ্রের দ্বারা সেই কল্পনাকে নিয়ে তিনি ভারতের প্রথম স্বাধীনতা পতাকা স্বাধীন ভারতের পতাকা কীভাবে তার আত্মমূল্য দিয়েছিলেন। ভারতবর্ষে স্বাধীনতার পরে অবশ্য সেটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে জানেও না, আমলও দেয়নি। একমাত্র ডক্টর জগদীশ চন্দ্র বসু তার বসু বিজ্ঞান মন্দিরের চূড়োয় যে প্রতীক চিহ্ন আছে সেখানে সেই প্রতীক চিহ্ন হয়েছে। কিঞ্চিত কৃতজ্ঞতা জ্ঞাপন সম্ভব হয়েছে সেভাবে। তারপরে ধরুন প্লেগ, যখন প্লেগের প্রাদুর্ভাব, এটা বসে তার অনেক আগেকার ঘটনা। প্রথম যখন তিনি ভারতবর্ষে এসছেন, কলকাতায় এসছেন, কি ছবি দেখা যাচ্ছে? স্যার যদুনাথ সরকার লিখছেন যে সম্মানিনী হস্তে একজন শ্বেতাঙ্গিনী মহিলা কলকাতার রাস্তা পরিষ্কার করেছে। কি অনুপ্রেরণা! এই ছবি কি ভাবা যায়? এই ছবি যদি তুলে রাখে তো মনে মনেই ভাবতে হবে, কল্পনা করতে হবে যে এই ভগিনী নিবেদিতা তার তাত্ত্বিক ভারত প্রেমকে ব্যবহারিক ভারত প্রেমে কি করে রূপান্তরিত করলেন, কেমন ভাবে রূপান্তরিত করলেন। আমি পারব, আমি তো নিজের ঘরের বাইরে যে খড়গুলো ময়লা সেটাও হাত দিয়ে তুলতে অনেক সময় সংকট করি। আমি একটা জনসাধারণের ব্যবহৃত দূষিত রাস্তার আবর্জনা পরিষ্কার করব আমার নিজের লোকালয়ে, আমি কি পারি? অহংকারের উদ্বুদ্ধ আমরা, প্রত্যেকটি মানুষ আমরা, বিশেষ করে যারা একটু লেখাপড়া করি, আমরা একটি অহংকারের উদ্বুদ্ধ ফেটে যায়, নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু যতক্ষণ সে উদ্বুদ্ধি থাকে সে যেন নদী স্বীকার করতে চায় না, সে যেন নরম হতে চায় না। কিন্তু তিনি হয়েছিলেন। তারপর ধরুন বোসপাড়া লেনে তার দৈনন্দিন জীবনযাপন। রবীন্দ্রনাথ সেখানে গেছেন, অনেকেই গেছেন, এবং রবীন্দ্রনাথ তার নিজের অনবদ্য ভাষায় ভগিনী নিবেদিতার সেই দিনযাপনের কাহিনী, সেই দিনযাপনের বর্ণনা আমাদের কাছে কিছুটা দিয়ে গেছে। কল্পনা করতে পারি, চারদিক বন্ধ, হাওয়া নেই, তেমন আলো নেই, কলকাতার সেই দৃশ্য। তখন বোধহয় ইলেকট্রিক পাখারও কোনো ব্যাপার ছিল না। এই অবস্থায় শীত প্রধান দেশ থেকে এসে তিনি গ্রীষ্মকালে আমাদের মধ্যে কলকাতায় কাটিয়েছেন। আমি কি পারি আছি, আমাদের শীতকালেও শীত পাখা চালাতে, যাদের এসি আছে তাদের হয়তো এসিও চালাতে। আমি কোথায়, আমরা কোথায়, ভগিনী নিবেদিতা কোথায়? অনুপ্রাণিত হতে পারি, লজ্জিত হতে পারি, অনুপ্রাণিত দূরের কথা, লজ্জা পাই যখন এগুলো করি। সেখানেও রবীন্দ্রনাথ একই কথা বলছেন যে ভারতবর্ষে কোন স্তরে কোন গভীর প্রবেশ করে তিনি এই প্রেমের বোঝা বহন করতে পেরেছেন। তারপরে ধরুন ইংল্যান্ড, ভারতের সপক্ষে জনমত গঠন, সেখানকার পার্লামেন্টের সদস্য, সেখানকার পত্র পত্রিকা, সেখানকার সম্পাদক মণ্ডলী, তাদের সঙ্গে তার যে আগে থাকতে পরিচয় ছিল সেই পরিচয়কে তিনি কাজে লাগিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে সেই দেশকে সজাগ করতে, ভারতবর্ষের কৃষ্টি সম্পর্কে তাদেরকে সম্মান সূচক ধারণা পোষণ করতে। আজকে আমাদের ভারতীয় যারা বিদেশে যাচ্ছেন তারা কি করছেন, আমি কি করছি? ভারতের নিন্দা করছি। ও ভারতবর্ষে আবার কে ফিরে যায়? আমরা যারা পিতা কন্যাকে আমেরিকা বাসকারী পাত্রের হাতে দিতে পারলে গর্বিত হচ্ছে। এই হচ্ছে আজকের ভারতবর্ষ। এই ভারতবর্ষের জন্য ভগিনী নিবেদিতা প্রাণপাত করেছিলেন। বিদেশে ভারতবর্ষের জন্য সম্মানসূচক সম্মানযোগ্য ছবি তুলে ধরেছিলেন। আর সেই ভারতকে আজকের স্বার্থপর বুদ্ধিজীবীরা এইভাবে দেখ। আরেকটা কথা, ব্যবহারিক দিক থেকে ভারতকে ডক্টর জগদীশ চন্দ্র বোস, তাঁকে পশ্চিম জগতে তুলে ধরার মূলে তিনি হয়েছে সর্বতভাবে প্রেরণা জুগিয়েছেন হতাশার সময়
অর্থনৈতিক সংকটের সময় অর্থের সংস্থান করিয়েছেন রয়্যাল সোসাইটিতে তার বক্তৃতাবলী